22 সন থেকে আমি বহিষ্কৃত। কারণ আমার অপরাধ ছিল, আমি বলেছিলাম দলের নেতাদেরকে যে তোমরা যে আন্দোলনে যাচ্ছ না, এই যে ডেলি ডেলি পাঞ্জাবি বদলায় খালি মিডিয়ার সামনে এসে কথা বলো, তোমাদের তো রাজপথে আমরা দেখি না। রাজপথে না থাকলে তো একদিন তো তোমাদের উপরে জনগণ চড়াও হবে। সেখানে আমি কর্কশ ভাষায় বলেছিলাম যে মানুষ জুতা পেটা করবে। এই বিষয়টি তারেক রহমানের সামনে গিয়ে তুলে ধরা হলো, আমি নাকি তারেক রহমান সাহেবকে বলছি জুতা পেটা করবে। তারেক রহমান সাহেব একবার ভেবে দেখলেন না যে লন্ডন থেকে তো আন্দোলনে অংশগ্রহণ করা সম্ভব না। যে সমস্ত নেতারা ঢাকা শহরে রাজনীতি করার কথা, আমরা তো দেখেছি কোন নেতাই মঞ্চে 5 থেকে 7 মিনিট আগে মঞ্চে যেতেন, তারপর বক্তৃতা দিয়ে মঞ্চ থেকে নেমে চলে আসতেন। এই জিনিসটা তারেক রহমান সাহেব জানতেন না বলে উনি মনে করতেন যে আমাদের বিএনপির নেতারা বিশাল নেতারা কে কত মামলা খাচ্ছে, সে যত মামলা খাচ্ছে তত বড় নেতা। এখন জেল খাটা নেতা না, এখন নেতাদের হলো কে কত মামলা খেটেছে, কার নামে কত মামলা আছে। তৎকালীন সময় বলেছিলাম। তারপরে আমাকে আবার 5মবারের মতো বহিষ্কার করা হলো। সেই বহিষ্কার আজকে প্রায়, ম্যাডাম যত বহিষ্কার করছে 2-3 মাস 5 মাস পরে আমার বয়সকে আবার প্রত্যাহার করে নিয়েছে। আমাকে ডাকছে, বলছে বলো এগুলা কেন করলা। আমি বলছি বলাবো ঠিক আছে যাও দল করো গে, কাজ করো গে, বাস ম্যাটার ফিনিশড। বলছি হয়তো কোনো কারণে 3 মাস 6 মাস 5 মাস 6 মাসের বেশি হয় নাই, কোনো কারণে আমার বহিষ্কার হয়েছে। কিন্তু এই বছর তারেক রহমান সাহেব 3 বছর ধরে আমাকে ঝুলায় রাখছে। শুধু ঝুলায় রাখেন না, উনি এত বেশি ভিন্ডিকটিভ হয়েছেন যে আমার সামনে দলের কোনো নেতা কথা বললেও তিনি তাকে বহিষ্কার করে দেন। আমার স্কুলের মাঠে নাসির বলে একটি ছেলে, উদীয়মান ছেলে, রঞ্জন ভাই একটু যদি সংক্ষেপে বলতেন, আমাদের আরো অনেক প্রশ্ন ছিল। জি আমি সংক্ষেপে বলছি, পটভূমিকাটা আপনি বুঝবেন। সে নাসির ছেলেটা ঢাকা ইউনিভার্সিটির তুখুর ছাত্র নেতা। সে আমার স্কুলের মাঠে এসে কেন খেলা উদ্বোধন করলো, সে তাকে বহিষ্কার করে দেওয়া হলো। আমি অত্যন্ত আঘাত পেয়েছি। যাই হোক, তারপরে এই পট পরিবর্তন হয়েছে। এই পট পরিবর্তনের পরে আমার এলাকার মানুষ অনেক আবদার করেছে, মিটিং করেছে, জনসভা করে বলেছে বহিষ্কার উদ্দেশ করার জন্য, কিন্তু সেই বহিষ্কার উনি প্রত্যাহার করে নেন নাই। এমনকি এইবার যে নমিনেশন দিয়েছেন সেখানেও আমাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করেন নাই। আমি নির্বাচন করব না আগেই ঘোষণা দিয়ে দিয়েছি। আমি 2024 সনে আমি আগস্ট আন্দোলনের পরেই ঘোষণা দিয়েছি আমি আর নির্বাচন করব না, এবং তারপরে বারবার বলে আসছি। কিন্তু উনি আমাদের কোন রকম গুরুত্ব দেয় না। এমনকি আমরা ভোট কাকে দিব সে প্রার্থী পর্যন্ত যোগাযোগ করে না। আমি যেখানে পরিষ্কার বলে দিয়েছি আমি নির্বাচন করব না, সেখানে প্রার্থী পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করে না, কারণ তাকে বহিষ্কার করে দিতে পারে, বিএনপির নেতা কর্মীরা বহিষ্কার হতে পারে। এরকম একটা ভিন্ডিকটিভ নেতা যদি হয়, এরকম তো রাজনীতি হবে না। এই যে তিনি 30 তারিখে দেশমাতা খালেদা জিয়া মারা গেছেন, এমন কি প্রয়োজন ছিল যে 3 দিন ওই দিনই 3 জন নেতাকে বহিষ্কার করতে হবে? উনি কি বহিষ্কারের নেতা? এটা কোন রাজনীতি ভাই? কিছু হলে বহিষ্কার করে দেবেন, বেশি হলে আপনি শোকজ করেন, বিচার দেখেন, বলেন। হ্যাঁ জি রঞ্জন, আমরা আপনার ব্যাপারটা একটু বুঝতে চাইতেছিলাম যে যেহেতু আপনি দল থেকে বহিষ্কার হয়েছেন, সেহেতু আপনার যেহেতু জামাতে ইসলামী আপনার আদর্শের বিপক্ষে থাকলেও আপনার এখন জামাতে ইসলামীতে যাইতে বাধা নাই, কারণ আপনি নেতাকে একটা শিক্ষা দিতে চাচ্ছেন, তাই তো? নেতাকে শিক্ষা দেওয়ার ব্যাপার না, কোন অবস্থাতে না, নেতাকে শিক্ষা দেওয়ার জন্য না। এখানে যেহেতু আমার কোনো অবস্থান নাই, আমি দল করি না, দলে আমার কোনো পদ নাই, সদস্য নাই, এবং দল করতেও পারছি না, এমনকি আগামী নির্বাচনে কাকে ভোট দেবো সেটা করতে পারছি না। তার মধ্যে আবার তারেক রহমান সাহেব একটা বক্তব্য দিলেন যে উনি বললেন যে একটা শব্দ আছে না, রিটায়ারমেন্ট। আপনাকে রাজনীতি করতেই হবে কেন? এটার ম্যাডাম রিটায়ার করলেন না কেন? না, সেইটা তো দলের সাথে তার এতখানি পার্থক্য হয় না। দলের সাথে রাজনীতি রিটায়ারমেন্ট করতে কোনো জিনিস তো নাই। রাজনীতি মানুষ আমূর্তি করে, আমাকে কেন রিটায়ারমেন্ট করতে হবে? আমার চেয়ে বড় বড় বয়সের লোকেরা কি বিএনপিতে নাই? আপনি 35 বছর যে কথা বললেন সেই কথার বিপক্ষে, এমনকি আমরা দেখেছি যে একটা ওয়াজের অনুষ্ঠানে আপনি দাঁড়িয়ে যে কথাগুলি আপনি বলেছেন, আপনার কি এখন নিজের কথাগুলি নিজের গায়ের উপর লাগছে কিনা, সেই অর্থে আমি বলতেছিলাম যে আপনার যখন বলতেছে না কি বলেছি ওয়াজে, আমি না ওয়াজে না, আপনি ওয়াজের কথা আমি বলতেছি যে ওয়াজের ওখানেও আপনার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হয়েছে, সেইখানেও আপনি এক ধরনের কথা বলছেন। না, সেই ওয়াদের প্রতিবাদ যারা করেছে তাদের বিরুদ্ধে তো আমরা বলেছি। যারা মিথ্যা ওয়াজ করে, যারা ভুল কোরআন শরীফ বলে, তারা তো জামাত না, তাদের বিরুদ্ধে আমি বলেছি। আর জামাতের বিরুদ্ধে যখন আপনি বলছেন অসংখ্যবার,
আমি নিজে দেখেছি যে অনুষ্ঠানে মানে রঞ্জন ভাই, আমরা তো আসলে আপনাকে একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং আপনি খুব সুন্দর বলেন, কিন্তু আপনি যেই জামায়াত বা জামায়াতের সম্ভাবনা নিয়ে যে আসতো তার বিরুদ্ধেও আপনি খুব রাগ হয়ে যেতেন, বকাঝকা করতেন, ধমক দিতেন। অবশ্যই করতাম, আপনার সামনে আপনার অনুষ্ঠানই করেছি। জি করেছেন, আপনার অনুষ্ঠানে আপনি একটা অনুষ্ঠানেও করেছি। জি আমি অনেক সময়, কিন্তু সেই জায়গা থেকে হ্যাঁ, তারা কেন এখন আমাকে বকাঝকা করে বলেন? কারা না আপনাকে বকাঝকা করারটা ব্যাপারটা এরকম, আপনি নিজেকে কেমনে মানে এই ব্যাপারটাতে কনভিন্স করলেন সেটাই আমি জানতে চাই। তাহলে আমাকে বলতে দেন, কথাটা শেষ করতে দেন। জি যদি একটু সংক্ষেপে বলতেন ভাই। হ্যাঁ, তা আমি সেখানে কি বলেছি, আমি যখন তারেক রহমান সাহেব বললেন যে জামাত ইসলাম লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, তখন এই হত্যা করেছে যখন শুনলাম, তখন আমি এর পরের দিনই আমি কলকাতায় একজন সাংবাদিকের সঙ্গে আমি একটা ইন্টারভিউ দিলাম। 16 ডিসেম্বরের উপলক্ষে আমার কাছ থেকে একটা ইন্টারভিউ নিল তারা, ওখানে আরেকজন ব্রিগেডিয়ার সাহেবকে ইন্টারভিউ এলো। সেখানে আমরা জানতে পারলাম, উনি বললো যে তৎকালীন জামাত ইসলামী একটা ছোট্ট দল ছিল, তারা কোনো রাজাকার আলবদরে ছিল না, আল সামচ ছিল না। ব্রিগেডিয়ার সাহেবের বক্তব্য, এটা পিকে গাঙ্গুলি এক ব্রিগেডিয়ার সাহেব বললেন। এবং তারা বলে 29,000 রাজাকার আলবদর আল সামস তাদেরকে সারেন্ডার করেছে, যে 94,000 ভারতীয় পাকিস্তানি বাহিনী সারেন্ডার করেছিল, তার মধ্যে 29,000 ছিল রাজাকার আলবদ আলসাম। তাদের মধ্যে জামাতের কোনো লোক ছিল না, তারা সারেন্ডার করে নাই, তারা এখানে ছিল। অর্থাৎ তারা বলতে সার্টিফাই করেছে যুদ্ধাপরাধের সঙ্গে তারা জড়িত না। তাহলে আমরা যে ইতিহাসে জেনে আসতেছিলাম, সেই ইতিহাসটা আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমাদের জামাতের বিরুদ্ধে যুদ্ধ করে নাই। আমরা যে ইতিহাসে জেনে আসছিলাম, আমি সেটা প্রতিবাদ করেছি। সেটা প্রতিবাদ করার পরে জামাতে প্রতিবাদ করার পরে আমি জামাতের সঙ্গে যোগাযোগ করি নাই, জামাত দেখা হইলো, কথা হইলো 21শে নভেম্বর আমাদের এই আর্ম ফোর্সের ডেতে জামাতের আমিরের সঙ্গে আমার প্রথম দেখা হলো, কথা বললাম। উনাকে বাই দ্য ওয়ে বললাম যে সমস্ত জিনিসগুলো হচ্ছে, আপনারা প্রতিবাদ করেন না কেন? উনি আমাকে 4 দাওয়াত দিলেন। সে 4 দাওয়াত হইতে হইতে এটা আসার ধরলো 12ই ডিসেম্বর। 12 ডিসেম্বর বিকাল বেলা আমার 4 দাওয়াত ছিল, যেতে পারি নাই, কারণ সেদিন হাদি মারা গেল। হাদি মারা যাওয়ার জন্য অনুষ্ঠানটা পোস্টপোন হলো। 13 তারিখে তিনি আমাকে আবার দাওয়াত দিলেন। 13 তারিখ সকালে 9টার সময় গেলাম। 12 তারিখে মনে হয় না হাদি মারা গেছে, হাদি গুলিটা খাইছিল সে সময়, হাদি মানে মৃত্যুটা। আচ্ছা ঠিক আছে, ওকে ব্যাকরণটা সঠিক হলো, ঠিক আছে। হ্যাঁ, হাদিকে গুলি করা হয়েছিল, সেই হাদি গুলি করার কারণে সেই অনুষ্ঠানটা আমরা যেতে পারি নাই। পরের দিন 13 তারিখে সকাল 9টায় উনি আমাকে আবার 4 দাওয়াত দিলেন, আমি গেলাম। সেখানে কথা বলার পরে উনি আমাকে বললেন যে তাহলে কি আপনি প্রতিবাদ করেন? আমি বললাম আমি প্রতিবাদ করবো কি করে, আমি তো আপনাদের কেউ না, তাই আপনি কি দলে যোগদান করতে চান? তাই আমি বললাম আপনার দলে তো রুকন না হলে যোগদান করা যায় না। উনি বললেন না, সহযোগী যোগদান করা যায়। তাই বললাম আমি যদি আপনি নেন আমি তো রাজি আছি, আমি যোগদান করতে রাজি আছি। তাই আমরা যোগদান করলাম। যোগদান করার পরে গঠনতন্ত্রে দেখলাম জামাত বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে। জামাত বলছে বাংলাদেশ একটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে এবং জাতি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই জাতি রাষ্ট্র হিসাবে করেছে বলে তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে। তাহলে বাংলাদেশে যে বর্তমান প্রজন্ম, জামাতের যে বর্তমান প্রজন্ম, বর্তমান আমির সাহেবের বয়স মাত্র 59 বছর, অর্থাৎ ওনার বয়স 13 বছর 14 বছর বয়স ছিল 71 যুদ্ধের সময়। কিন্তু যুদ্ধপরাধী না, 66 বছর যুদ্ধপরাধী না। এবং এই যে আজকে যে জামাতের লক্ষ লক্ষ নেতা কর্মী গঠিত হয়েছে, তাদের বয়স বাংলাদেশ। জনাব রঞ্জন, আপনার কাছে আমি প্রশ্ন করব হচ্ছে যে একটা কথা খুব বলা হচ্ছে, যেহেতু শুধু আপনি তো না, আমরা দেখতে পাচ্ছি যে আরেকজন মানে অনেক বড় মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ আসলে জামায়াত নেতৃত্বের যে জোট আছে সেই জোটে আপনি জয়েন করেছেন তার দল বা তার সমর্থকদের নিয়ে। আপনার কাছে কি মনে হয়, আসলে কি নির্বাচনী জোট বলে কোনো জোট হইতে পারে? মানে আদর্শের মিল ছাড়াও কি আসলে কোনোদিন জোট হওয়া সম্ভব? অনেকে বলতেছেন যে এটা আদর্শিক জোট না, এটা শুধু নির্বাচনী জোট। আপনি কি এইভাবে ব্যাপারটা দেখেন যে মানে আদর্শিক জোট হইতে পারে, মানে আদর্শের মিল হওয়া ছাড়াও নির্বাচনে জোট হতে পারে, যেটা এনসিপির ওনারা খুব বেশি করে বলতেছেন যে আমরা একটা আদর্শিক জোট করছি, আদর্শিক জোট করি নাই, নির্বাচনী জোট করছি। এটা কি হইতে পারে? মানে আপনি কি মনে করেন জানাবো? আসলে খালেদ ভাই, আপনি তো রাষ্ট্রবিজ্ঞান, ধর্মতত্ত্ব সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেন, আপনার কথাবার্তাগুলো স্পষ্ট এবং সরাসরি আপনি কথা বলেন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আদর্শিক হলে তো কোনো জোট হওয়ার দরকার নেই, আদর্শিক তো দল। আমি আদর্শিক বিশ্বাস করি, আমি তো একটা দল।
এখানে আদর্শ তো পরিবর্তন হলে এটা না, কিন্তু সেখানে নির্বাচনী সাধারণত জোটগুলা রাজনীতি সবসময় হয় নির্বাচন ভিত্তিক। যখনই নির্বাচন আসে বা কোনো আন্দোলন আসে, কোনো ঐক্যমতের প্রশ্নে আসে, তখনই জোটগুলা হয়। কোনো একটা ইস্যুতে যারা পক্ষে তারা আসে, যারা পক্ষে না তারা অন্যদিকে যায়। আমি আলোচনাটা এখানে এইভাবে করতে চাই আপনাকে। আফিন্দি ভাই অনেকদিন ধরে ইসলামী রাজনীতি করে আসতেছেন, অনেকদিন ধরে ওনারা আছেন। আমি তো ইসলামী রাজনীতিতে মাত্র যোগদান করলাম, ইসলামী সম্বন্ধে আমার ধারণা অনেক বেশি এখনো হয় নাই, ওনার সঙ্গে তর্ক করার মতো যোগ্যতা আমার এখনো হয় নাই। উনি একজন আলেম মানুষ, উনি আমার চেয়ে ধর্ম ইসলাম অনেক ভালো বুঝেন, ভালো জানেন। কাজে এখানে আমার ওনার সঙ্গে তর্ক করাটা আমার জন্য হবে মানে মার সঙ্গে মাসির গল্প করা। আমি সেই ব্যাপারে যাব না। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, জামাত ইসলাম রাজনৈতিক করছে আজকে, তারা ইসলাম প্রচার করতেছে না, তারা সেখানে আল্লাহ সন্তুষ্টির জন্য ধর্মতত্ত্বের দিকগুলি আপনি নানা দিক থেকে দেখতে পারবেন আর কি, কিছু মৌলিক কাঠামোগত জায়গাগুলি ঠিক করে। আমি যেটা সিমেন্টিক্সের কথা বলতেছিলাম, শব্দগত অর্থের দিক দিয়ে আপনি নানা কাঠামোর দিকে দেখতে পারবেন। কিন্তু মাওলানা আবুল আলা মওদুদীর, যিনি জামায়াতে ইসলামের মতাদর্শগত জায়গাগুলি যাকে অনুসরণ করা হয়, উনার স্পষ্ট কিছু লেখা, স্পষ্ট কিছু ব্যাখ্যা, স্পষ্ট কিছু দিক নির্দেশনা দিয়েই জামাত ইসলামী শুধু বাংলাদেশের দল না, কিন্তু জামাত ইসলামী পাকিস্তানের দল, জামাত ইসলামী কিন্তু ইন্ডিয়াতেও। তো এই যে এই মতাদর্শগত জায়গায় উনি যেভাবে ইসলামকে দেখছেন, বেশিরভাগ, আমি যদি বলি আমাদের এই অঞ্চলের বেশিরভাগ মুরব্বীরা, বেশিরভাগ আলেমরা উনার দেখা ইসলামে কিন্তু সন্তুষ্ট হচ্ছেন না। আমি যদি সমস্যা শব্দটা নাও বলি, সন্তুষ্ট হচ্ছেন না, সংকট দেখতে পাচ্ছেন। মানে সমস্যা না বলে আমি সংকট বলি, বরং সংকট দেখতে পাচ্ছেন। এই যে এই সংকট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জামায়াতে ইসলামী ওই ব্যাপারে সতর্ক। উনারা কিন্তু গত 15, আমি যেরকম বলতেছিলাম, গত 15-20 বছর ধরে উনারা কিন্তু মওদুদী সাহেবের দেখানো পথে বা ওই আদর্শে নিজেদের সামনে আনতে চান না। কিন্তু আমরা কি করে বিশ্বাস করব যে উনারা যখন আরো ক্ষমতাবান হবেন, আপনারা যখন আরো ক্ষমতাবান হবেন, আপনারা ওই জায়গায় যাবেন না? এটা আমরা কেমনে বিশ্বাস করব? ভেরি গুড, ভেরি গুড। আপনার এই প্রশ্নের জবাবটাই আপনি প্রশ্ন যথাযথ করেছেন, কিন্তু এখানে কিন্তু জামাতের একটা বিবর্তন হয়েছে। জামাত কিন্তু আবুল আলা মওদুদীর থেকে একটা বিবর্তন হয়েছে। 1980 সনে বাংলাদেশ জামাত ইসলামী হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশে জামাত ইসলামী না। আমার ভাই কিন্তু এখনো বাংলাদেশের উলামায়ে ইসলাম, কিন্তু জামাত কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম হয়েছে। এবং এখানে আমি যেটা পড়ে শোনাচ্ছিলাম, আপনার যে প্রশ্নের যে সন্দেহটা, তারা কি বলছে, যেহেতু ইহকালই মানব জীবনের শেষ নয়, এটা তো আমরা সবাই বিশ্বাস করি, ইহকালে মানব জীবন শেষ নয়, বরং মৃত্যুর পরও রহিয়াছে মানুষের জন্য এক অনন্ত জীবন, যেখানে মানুষকে তাহার পার্থিব জীবনের ভালো ও মন্দ ও কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাবে দিতে হইবে, এবং বিচারের পর জান্নাত অথবা জাহান্নাম রূপে ইহার যথাযথ ফলাফল ভোগ করিতে হইবে। এখানে জামাত তো কোনো মওদুদীবাদ নিয়ে আসে নাই। না 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 না, রঞ্জন ভাই, আমি আপনার সমস্যাটা বলি। এইটা বাংলাদেশের জামায়াতে ইসলামীর একটা ইনহেরেন্ট সমস্যা। ধরেন জামায়াতে ইসলামী মওদুদীবাদ থেকে বাইরে হয়ে আসছে, আমি যদি এরকম মওদুদীবাদ নাও বলতে চাই, কারণ তিনিও একজন সম্মানিত লোক, তিনি ওই জায়গা থেকে যে বাইরে আসছে, জামাত এটা প্রকাশ্যে ঘোষণা দিয়ে কখনো বলবে না, কিন্তু আমি বুঝতেছি যে ওনারা বাইরে আসছে, ওনারা ওনাকে ফলো করতেছে না। আমি যেহেতু এগুলি ফলো করি, আমি বুঝতেছি যে জামায়াত একইভাবে 1971, আপনি বললেন বাংলাদেশ স্বাধীনতা স্বীকার করে, জামাত একইভাবে 1971 সালের ইয়ের জন্য প্রকাশ্যে কোনোদিন ক্ষমা চাইবে না। উনাদের যে আমির, উনি আমার অনুষ্ঠানে আইসা বলবেন যে হ্যাঁ আমি 47 থেকে 24 সাল পর্যন্ত যা কিছু হয়েছে সব কিছুর জন্য ক্ষমা চাই, কিন্তু স্পেসিফিক করে বলবেন না। কিন্তু আমি যখন উনাদের নায়েবে আমির জনাব আবু তাহেরকে ইন্টারভিউ করছি আওয়ামী লীগের আমলে, উনি কিন্তু তিনি বলছেন যে আমার মুক্তিযুদ্ধের সাথে সম্পর্ক আছে, আমার মুক্তিযুদ্ধ পরিবারের মধ্যে অনেকে আছে, এগুলি বলে। প্রকাশ্যে যে একটা বলা, ক্ষমা চাওয়া এবং নিজেদের অবস্থান পরিষ্কার করা, এইটা তারা কখনো করে না। তার জন্য আমি কোট আনকোট আপনি নিজে অনেকবার এই দলটির সমালোচনা করেছি, হ্যাঁ, অনেক 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 শব্দ বলছেন, যে শব্দগুলো আমি আসলে টেলিভিশনে বলতে চাই না। এখন হঠাৎ করে তো তারা মানে they didn't change their position। না না, আমি এখানেই বলছি খালেদ ভাই, এখানে আমরা বলছি তারা তাদের পজিশনটা লিখিত আকারে পরিবর্তন করেছে। তারা একটা গঠনতন্ত্র তৈরি করেছে, সেই গঠনতন্ত্রে তারা পরিষ্কার বলেছে
আপনি যদি গঠনতন্ত্র দেখেন তাহলে আপনি দেখতে পারবেন তারা সেখানে পরিষ্কার ভাবে বলেছে যে তারা এখন থেকে এই গঠনতন্ত্র অনুযায়ী দল চালাবে। না, আপনি গণতন্ত্রের মধ্যে আপনি গণতন্ত্রের মধ্যে একটা লাইন দেখান যে লাইনটার মধ্যে ওনারা বলতেছেন যে আমরা আবুল আলা মওদুদী সাহেব যিনি আমাদের প্রতিষ্ঠাতাদের একজন, তার নির্দেশিত পথ এখন থেকে আমরা আর অনুসরণ করব না। এখানে পুরা বইটাতে তো এই পুরা বইটাতে পুরা এই গঠনতন্ত্রে আবুল আলা মওদুদীর নামটিও নাই। এটাই তো প্রবলেম। নামটা নিলে অসুবিধা কি? নামটা নিলে অসুবিধা কি? মেজর রঞ্জন, নামটা নিলে কি অসুবিধা? নামটা নিলে কি অসুবিধা? চেঞ্জ হয় না। আপনি যে কোনো জিনিসে নেগেটিভ জিনিসটা তো নয়, আমি আপনার চশমাটি সুন্দর এটা বলাটাই ভদ্রতা, কিন্তু আপনার চশমাটির ফ্রেমটা ভাঙ্গা এটা তো কেউ বলে না। ওকে, আমার মনে হয় তারা একটা গঠনতন্ত্র দিয়েছে, আমার মনে হয় গঠনতন্ত্র বিশ্বাস করবে না। আমার মনে হয় যে জামাতকে দেখতে পাচ্ছেন না, দেখতে পান না, বা জামাতেরকে মনে করতেছেন যে আপনি পছন্দ করতেছেন না, সেই জন্য তারা তো লিখিত কমিটমেন্ট দিয়েছে এবং তারা বহুবার, আমার মনে হয় যে আপনার যুক্তিটা, আমার মনে হয় যে রঞ্জন একটা শক্ত যুক্তি দিয়েছে। বলে আসছেন খালেদ ভাই, লন্ডনে বলে আসছেন যে আমি কতবার ক্ষমা চাবো, আমি তো অনেকবার ক্ষমা চেয়েছি। উনি তো গত লন্ডনে বলে আসছেন। আমি কতবার ক্ষমা চাবো, এর আগেও আমরা ক্ষমা চেয়েছি, এগুলি হচ্ছে একরকম শব্দ। আবার 16 ডিসেম্বরকে জামায়াতে ইসলামী কিভাবে ডিল করবে, 26শে মার্চকে কিভাবে ডিল করবে, সেটা কিন্তু আবার আরেক রকমের মানে প্র্যাকটিস। আমরা তো আসলে মুখের